গুড ইভিনিং এভরিবডি, প্রত্যেককে শুভ সন্ধ্যা। শুরু করতে চলেছি আজকের আমাদের ক্লাস। হাই এভরিওয়ান, ওয়েলকাম টু প্রিপারেশন উইথ এবিসি। প্রিপারেশন উইথ এবিসিতে তোমাদের স্বাগত জানাই, আমি অর্ধেন্দু। আজকে আমাদের ক্লাসের যেটা বিষয়বস্তু সেটা কিন্তু বুদ্ধি সংক্রান্ত নয়। তাহলে আজকে আমাদের ক্লাসের বিষয়বস্তুটা হচ্ছে টপ 30 কোশ্চেন অ্যান্ড অ্যান্সার। আমাদের আগের দিনের সিডিপি 5 যে ক্লাসটা সেটা অনেক বড় হয়ে গেছিল, সেই কারণে এটার আমরা পার্ট 2 করতে বাধ্য হয়েছি। তো এখানে আমরা টপ 30 কোশ্চেন্স আলোচনা করব এবং তাদের অ্যান্সারসগুলো তোমাদেরকে জানাবো। অবশ্যই কিন্তু ক্লাসটা শেষ অবধি দেখবে। তোমরা যারা আপার প্রাইমারি সায়েন্স থেকে টেট দেবে তাদের সিডিপি, ম্যাথ এবং সায়েন্সের বিস্তারিত যে কোর্সটা রয়েছে সেই কোর্সটা পুরোটা তোমাদের কভার করানো হবে। অবশ্যই তোমরা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং কোর্সটাকে নিয়মিতভাবে আমাদের দেখতে থাকবে। তো চলো সময় না নষ্ট করে চলে যাই আজকের আমাদের ক্লাসে, আজকের আমাদের বিষয়বস্তুর দিকে। প্রথম কোশ্চেন দেখো, মানসিক বয়স ধারণাটা প্রথম কে প্রবর্তন করেন? ঠিক আছে, এই কোশ্চেন একদম স্ট্রেট কাট, আমরা যে নোটটা আগের দিন দিয়েছি সেখান থেকে ডাইরেক্ট রয়েছে। তো এটা হচ্ছে কে হবে বলো? আলফ্রেড বিনে। আলফ্রেড বিনে হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। তিনি প্রথম মেন্টাল এজের কথা বলেন, বয়সের সাথে এর যে ডিফারেন্স রয়েছে সেটা তিনি অনুধাবন করেন। কিন্তু তিনি আইকিউ, যে তোমরা জানো আইকিউ যে স্কেল রয়েছে, আইকিউ টেস্ট হয়, সেটা কিন্তু তিনি তার সূত্রটা দেননি, শুধুমাত্র তিনি মেন্টাল এজ এই কনসেপ্টটাকে তিনি দিতে পেরেছিলেন। ঠিক আছে, এরপরে চলে যাচ্ছি আমাদের নেক্সট কোশ্চেন, যেটা হচ্ছে আমাদের আইকিউ থেকে। আইকিউ নির্ণয় করার সূত্রটা কে দিয়েছিলেন? খুব ভালো কোশ্চেন। আইকিউ নির্ণয় করার সূত্রটা কে দিয়েছিলেন? কোশ্চেনটা কিন্তু খুব ভালোভাবে দেখবে, সূত্রটাকে কে দিয়েছিলেন বলা আছে। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হবে লুইস টারম্যান। লুইস টারম্যান 1916 সালে এই তত্ত্বটা দেন পুরোটা। ঠিক আছে, তো 1916 সালে দেওয়ার আগে একটা ব্যাকগ্রাউন্ড আছে, সেটা হচ্ছে উইলিয়াম স্টার্ন কি করছে? উইলিয়াম স্টার্ন, এই যে বি নামের যে ব্যক্তি, মানে উইলিয়াম স্টার্ন, ইনি কি করছেন? ইনি 1912 সালে আইকিউটাকে এইভাবে তিনি দেখতেন যে MA/CA, এইভাবে তিনি প্রকাশ করেন। যদিও এই ভার্সনটা তে তিনি ইনটু 100 যেটা আইকিউর ক্ষেত্রে আছে সেটা হচ্ছে তিনি দেননি। এটা হচ্ছে স্টার্নের আইকিউ সূত্র। ঠিক আছে, স্টার্নের আইকিউ সূত্রটা হচ্ছে এটা। এরপরে লুইস টারম্যান কি করছেন? এটাকে একটু চেঞ্জ করে দিচ্ছেন, জাস্ট MA/CA ইন্টু 100 করে দিচ্ছেন। এটা হচ্ছে টারম্যানের, এবং এটাই হচ্ছে কিন্তু যে বর্তমান রূপ টারম্যানের আইকিউ সূত্র। ঠিক আছে, তিনি কি করছেন? স্ট্যানফোর্ড বিনেট ইন্টেলিজেন্স টেস্ট 1916 সালে তিনি এই কাজটা করেছেন। একটা তোমার কি আছে, 100 একটা ফ্যাক্টর তিনি গুণ করে দিচ্ছেন, পেয়ে যাচ্ছেন। আর এই যে রবার্ট স্ট্যানবার্গ, ইনি কিন্তু ইন্টেলিজেন্সির ট্রায়ার্কিক থিওরি বা ত্রিযোজি সূত্রটা তিনি দিয়েছেন অ্যানালিটিক্যাল, ক্রিয়েটিভ আর প্র্যাকটিক্যাল ইন্টেলিজেন্সের উপরে। তিনি কিন্তু এই আইকিউ সাথে কোনোভাবেই, আইকিউ টেস্টের সাথে কিন্তু কোনোভাবেই যুক্ত নন, আইকিউ স্কেলের সাথে বা আইকিউ সূত্রের সাথে তিনি যুক্ত নন। নেক্সট দেখো,
একটি শিশুর আইকিউ যদি 105 হয় তাহলে তাকে কোন শ্রেণীতে রাখা যাবে? আমি তোমাদেরকে বলেছিলাম আগের দিন যে ক্লাসে দিয়েছিলাম, সেখানেই তোমাদেরকে ইন ডিটেলসে বলে দিয়েছিলাম 105 যদি হয় তাহলে তাকে কোন শ্রেণীতে রাখা যাবে? সেটা হচ্ছে অ্যাভারেজ, গড় বা সাধারণ বুদ্ধি সম্পন্নের স্তরে রাখতে হবে তাকে। খুব ভালো কোশ্চেন। নেক্সট দেখো, হাওয়ার্ড গার্ডনারের মতে একজন কবি বা লেখকের মধ্যে কোন ধরনের বুদ্ধি থাকে? ঠিক আছে, কোন ধরনের বুদ্ধি থাকে? দেখো, একজন স্থপতি ক্ষেত্রে স্থানিক বুদ্ধি বা স্পেশিয়াল ইন্টেলিজেন্স থাকে। একজন ভাষাবিদ, কবি, লেখক, তার ভেতরে ভাষাগত বুদ্ধি থাকে। আর লজিক্যাল ইন্টেলিজেন্স থাকে যারা যুক্তি, গবেষণা এইসবের উপরে কাজ করেন। আর যাদের মিউজিক্যাল ইন্টেলিজেন্স থাকে তারা মানে সঙ্গীত শিল্পে তাদের বুদ্ধি থাকে। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর যেটা হবে, তুমি বুঝতেই পারছো, লিঙ্গুইস্টিক ইন্টেলিজেন্সের কথা তিনি বলতে চাইছেন। কে? হাওয়ার্ড গার্ডনার। 8 ধরনের বলেছেন, 8 ধরনের ইন্টেলিজেন্সের কথা, 8 ধরনের বুদ্ধিমত্তার কথা বলেছেন। বুদ্ধিমত্তা কথা বলেছেন কে? এই গার্ডনার। তার ভেতরে হচ্ছে এটা। নেক্সট দেখো, 4 নম্বরের পরে 5 নম্বর কোশ্চেনে আসছি। স্পিয়ারম্যান জি উপাদান বলতে কি বলেছেন? জি মানে জেনেটিক ইন্টেলিজেন্স, জেনারেটিভ ইন্টেলিজেন্স, জেনারেল ইন্টেলিজেন্স না গ্রুপ ইন্টেলিজেন্স? ঠিক আছে, খুব ভালোভাবে যদি পড়া আছে তাহলেই তুমি কিন্তু করতে পারবে। আমাদের আগের দিনের ক্লাসটা যদি দেখে থাকো তাহলেই কিন্তু তুমি প্রত্যেকটা কোশ্চেন, এখানে যতগুলো কোশ্চেন দিয়েছি প্রত্যেকটা তুমি করতে পারবে। যে 5এরটা হচ্ছে আমাদের সি, জেনারেল বা সাধারণ মানসিক দক্ষতা, যেটা একটা ব্যক্তি বা শিশু যখন জন্মগ্রহণ করে তার সহজতভাবে তার কিন্তু এটা চলে আসে। জি ফ্যাক্টর বা স্পিয়ারম্যান যে জি ফ্যাক্টর এস ফ্যাক্টরের কথা বলেছেন, এটা কিন্তু একেবারে সহজাত প্রবৃত্তি। শিশুর ক্ষেত্রে এটা কিন্তু অর্জন করা যায় না বা এটা বাড়ানো বা কমানো যায় না। ঠিক আছে, এই বিষয়গুলো কিন্তু এর সাথে যুক্ত। আগের ক্লাসটা কিন্তু অবশ্যই দেখে নিতে হবে, না হলে কিন্তু এটা বুঝতে পারবে না। নেক্সট দেখো, বুদ্ধির কোন তত্ত্বটিকে বহুমুখী বুদ্ধি তত্ত্ব বলে? দেখো, বহুমুখী বুদ্ধি তত্ত্বের কথা আগের দিন বলে দিয়েছি। একটু আগে যেটা আমরা করলাম গার্ডনারের তত্ত্ব, সেটাই হচ্ছে কিন্তু 8 ধরনের কথা তিনি বলেছেন। আগেই লিখলাম এটাও। ঠিক আছে, এখানে স্পিয়ারম্যান 2 ধরনের কথা বলেছেন। স্পিয়ারম্যান তোমার গার্ডনার 8 ধরনের কথা বলেছেন। এবারে বাকিদের যে ইনফরমেশন আমি তোমাদেরকে দেব সেটা দেখো। এখানে বাকিরা রয়েছেন থ্রাস্টন তত্ত্ব, থ্রাস্টনের তত্ত্ব। ঠিক আছে, আচ্ছা তার আগে আমি তোমাদের গার্ডনারের থিওরিটা আরেকটু বুঝিয়ে দিই। যারা আগের ক্লাসটা দেখোনি অবশ্যই কিন্তু ক্লাসটা দেখে নেবে। তো এখানে 8 ধরনের ভেতরে প্রথমে হচ্ছে লিঙ্গুইস্টিক, তারপরে হচ্ছে লজিক্যাল, এটা হচ্ছে লিঙ্গুইস্টিক। তারপরে হচ্ছে স্পেশিয়াল বা স্থানিক, তারপরে হচ্ছে মিউজিক, তারপরে হচ্ছে বডিলি কাইনেথেটিক্স মানে হচ্ছে দেহ সৌষ্ঠবের। তারপরে হচ্ছে তারপরে হচ্ছে ইন্ট্রাপার্সোনাল, আরেকটা হচ্ছে ন্যাচারালিস্টিক। দেখো টোটাল 1টা 2টো 3টে 4টা 5টা 6টা 7টা 8 ধরনের কথা তিনি বলেছেন। স্পিয়ারম্যানের তো বললাম, এখানে হচ্ছে 2টো জি ফ্যাক্টর আর এস ফ্যাক্টর, 1টা 2টো। ওকে, এখানে যেটা থ্রাস্টনের তত্ত্ব আছে
সেখানে হচ্ছে প্রাথমিক মানসিক ক্ষমতা তত্ত্বের কথা তিনি বলেছেন। একটাই তত্ত্ব তার কিন্তু আছে, সেটা হচ্ছে প্রাইমারি মেন্টাল অ্যাবিলিটিস থিওরি। ওকে, এরপরে হচ্ছে স্টার্নবার্গ থিওরি, এটাও তোমাদেরকে বলেছি। তিনি কিসের কথা বলেছেন? ট্রাই আর্কিক থিওরি। এটা ত্রিযোজী তত্ত্ব হিসাবে তোমাদেরকে আমি পড়িয়েছি। আগের ক্লাসটা দেখলেই কিন্তু তোমরা ইন ডিটেলস বিষয়গুলোকে বুঝতে পারবে। চলে আসছি নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেন দেখো, একটি 10 বছরের শিশুর মানসিক বয়স 12 হলে তার আইকিউ কত? তাহলে আইকিউ সমান আমরা জানি, কি জানি আমরা? আমরা কি জানি? ওপরে সিএ না নিচে সিএ? ওপরে হয় এমএ আর নিচে হয় সিএ ইন্টু 100। তাহলে মেন্টাল এজ হচ্ছে মানসিক বয়স 12 আর ক্রোনোলজিক্যাল এজ হচ্ছে 10 ইন্টু 10। তাহলে এখান থেকে তুমি পাচ্ছ 100, সরি, তাহলে হচ্ছে 120। তাহলে আচ্ছা, এখানে দু রকমের উত্তর আছে, তো এটা বাই মনে হচ্ছে তোমাদের। বাই নয়, অ্যাকচুয়ালি বাংলা আর ইংলিশের জন্য দুটোর জন্য এসছে। তাহলে 120 হবে, এইটা হবে সঠিক উত্তর। সঠিক উত্তর হবে এইটা। ওকে, চলে আসছি পরের কোশ্চেনটাতে। আর্মি আলফা টেস্ট এটা ব্যক্তিগত বাচনিক অভিজ্ঞতা মানে পরীক্ষা, নাকি দলগত বাচনিক অভিজ্ঞা, নাকি নন ভার্বাল টেস্ট অবাচনিক পরীক্ষা, না কর্ম সম্পাদন? তাহলে 8 এটা হচ্ছে দলগত বাচনিক অভিজ্ঞা। এই সম্পর্কে আমি বিস্তারিত ক্লাসে আলোচনা করেছি। ক্লাসটা কিন্তু অবশ্যই দেখবে, নাহলে কিচ্ছু বুঝতে পারবে না আজকের ক্লাসটা। ঠিক আছে, আর্মি আলফা টেস্ট অ্যাকচুয়ালি কি সেটা আমি সেখানে আলোচনা করেছি। তো এটা মূলত হচ্ছে যে প্রথম বিশ্বযুদ্ধের সময় দ্রুত যে আর্মির সিলেকশন, সেই সিলেকশনের জন্য এই প্রক্রিয়াটি অ্যাডপ্ট করা হয়। এটা একটা দলগত বাচনিক অভিজ্ঞা বা ভার্বাল টেস্ট। ঠিক আছে, তো সেটা সম্পর্কে যদিও আমি সেখানে বিশ্লেষণ করেছি, খুব গভীরভাবে বলেছি, কিন্তু এখানে বলা যেটা দরকার সেটা হচ্ছে রবার্ট ইয়ারকিস এবং তার দল এই পদ্ধতিটার আবিষ্কারক, যিনি মার্কিন সেনাবাহিনীতে নবীন সৈন্যদের, স্বাক্ষর বলতে যারা ইংলিশ জানে সেরকম সৈন্যদের বুদ্ধিমত্তিক ক্ষমতা মূল্যায়নের জন্য করা একটা টেস্ট, যা বহু লোকের উপর করা হয়, আবার লিখিত ভাষায় মানে মৌখিক দক্ষতা উপর নির্ভর করত। এটাকে গ্রুপ ভার্বাল টেস্ট হিসাবে সীমাবদ্ধ করা হয়। আর যারা এই আর্মি আলফা টেস্ট দিতে পারতো না, অর্থাৎ নিরক্ষর মানে ইংলিশ জানে না এরকম লোকেরা, তাদের নিয়োগ করার জন্য এই পদ্ধতিটা গ্রুপ নন ভার্বাল টেস্ট হিসাবে করা হয়। ঠিক আছে, এটা আর্মি বিটা থাকলে নন ভার্বাল গ্রুপ টেস্ট করবে, আর যদি আর্মি আলফা থাকে তাহলে গ্রুপ ভার্বাল টেস্ট করবে। ঠিক আছে, এরপরে দেখো নেক্সট পরের কোশ্চেনে কি রয়েছে? আন্তঃব্যক্তিত ইন্টারপার্সোনাল বুদ্ধি বলতে কোন ক্ষমতাকে বোঝায়? খুব ভালো কোশ্চেন, আমরা এটা করেছি অলরেডি।
অন্যদের বোঝা এবং তাদের সাথে মিশতে পারা হচ্ছে আন্তঃব্যক্তি বা আন্তঃপার্সোনাল ইন্টেলিজেন্স। ঠিক আছে, এই হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। ক্লিয়ার? চলে আসছি পরের কোশ্চেনে। 10 নম্বর কোশ্চেন, তরল বুদ্ধি। তরল বুদ্ধি, এই তরল বুদ্ধি সম্পর্কে কে বলেছেন? 10এরটা ক্যাটেল। ক্যাটেল তরল বুদ্ধির কথা বলেছেন। তার মতে বুদ্ধি দু ধরনের, একটা হচ্ছে তরল বুদ্ধি বা ফ্লুইড ইন্টেলিজেন্স, আর একটা হচ্ছে ক্রিস্টাল ইন্টেলিজেন্স। ঠিক আছে, তো এখানে এই তত্ত্বটার আবিষ্কারক হচ্ছেন রেমন্ড ক্যাটেল। রেমন্ড ক্যাটেল। গার্ডেনার, জন পিয়াজে, ভাইজটস্কি, এগুলো তোমরা মোটামুটি জানো। তো আমরা এই রেমন্ড ক্যাটেল সম্পর্কে একটু আলোচনা করব, যেখানে তিনি 1943 সালে রেমন্ড ক্যাটেল প্রথম এই ধারণাটা দিচ্ছেন। তার ক্ষেত্রে তরল বুদ্ধি হচ্ছে যা পূর্ব অভিজ্ঞতা এবং প্রশিক্ষণ ছাড়াই নতুন সমস্যার সমাধান করার ক্ষমতা থাকে। এটা মূলত যুক্তিবিদ্যা, বিমূর্ত চিন্তা, প্যাটার্ন শনাক্ত করার সাথে সম্পর্কযুক্ত, আর অর্জিত জ্ঞান, অভিজ্ঞতা, শিক্ষার মাধ্যমে প্রাপ্ত দক্ষতা, এটা সারা জীবনভাবে বৃদ্ধি পেতে থাকে এটা। আচ্ছা, এখানে হাওয়ার্ড গার্ডনার যে আছে, তিনি হচ্ছেন বহুমুখী বা মাল্টিপল ইন্টেলিজেন্স তত্ত্বের প্রবক্তা। জন পিয়াজে হচ্ছে প্রজ্ঞামূলক বিকাশ বা কগনিটিভ ডেভেলপমেন্টের সাথে যুক্ত। অন্যদিকে লেভ ভাইজেটস্কি হচ্ছেন সোশিও কালচারাল থিওরি প্রবক্তা, যিনি জেডপিডির ধারণাটাও কিন্তু আমাদেরকে দিয়েছেন। জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্টের কথা তিনি বলেছেন। 10 নম্বর গেল। 11 নম্বর দেখো, নিচের কোনটি থার্স্টনের প্রাথমিক মানসিক ক্ষমতার পিএম এর অংশ নয়? পিএম এর অংশ নয়। এই প্রশ্নের সঠিক উত্তর আগে বলে দিই তোমাদেরকে। সঠিক উত্তর হচ্ছে অপশন সি, জেনারেল ফ্যাক্টর। জেনারেল ফ্যাক্টর। ঠিক আছে, জেনারেল ফ্যাক্টরের কথা প্রথমেই এখানে আমাদের আসে। ঠিক আছে, জেনারেল ফ্যাক্টর। লুইস লিওন থার্স্টন 1938 সালে প্রাথমিক মানসিক ক্ষমতা তত্ত্ব বা প্রাইমারি মেন্টাল এবিলিটি থিওরি, যেটা একটু আগে আলোচনা করলাম, তিনি এটা 1938 সালে করেন এই তত্ত্বটা। আর এটার নাম হচ্ছে প্রাইমারি মেন্টাল অ্যাবিলিটিস। অ্যাবিলিটিস থিওরি। এটা 7টা ভিন্ন ভিন্ন প্রাথমিক মানসিক ক্ষমতার কথা তিনি বলেছেন, যেখানে আছে নাম্বার, যেখানে আছে নাম্বার, যেখানে আছে ওয়ার্ড, যেখানে আছে ভার্বাল কম্প্রিহেনশন, যেখানে আছে স্পেশিয়াল ভিজুয়ালাইজেশন বা স্থাপতিক যে জ্ঞান, যেখানে আছে মেমোরি, যেখানে আছে রিজনিং। দেখো কটা হলো, 6টা। আরেকটা হচ্ছে পারসেপচুয়াল। পারসেপচুয়াল স্পিড। এগুলোর ওপরে কিন্তু ফ্যাক্টরটা আছে। যা সাধারণ উপাদানের ধারণাটা দিয়েছিলেন মনোবিজ্ঞানী চার্লস স্পিয়ারম্যান, এই জি ফ্যাক্টর। ঠিক আছে, যা উপাদান তত্ত্ব, এবং থার্স্টন স্পিয়ারম্যানের এই জি ফ্যাক্টর ধারণার বিরোধিতা করেছিলেন এবং বলেছিলেন যে বুদ্ধি কতগুলো স্বতন্ত্র ক্ষমতার সমষ্টি, এই বুদ্ধিগুলোর সমষ্টি বলে চিনিয়েছেন, যা তাই জেনারেল ফ্যাক্টর থার্স্টন তত্ত্বের অংশ
নয়, এটা কিন্তু তার অংশের ভেতরে দেখো কোথাও নেই, তাই না? তাহলে চলে আসছি পরের কোশ্চেনে। পরের কোশ্চেনটা দেখো, 12টা কি রয়েছে? বুদ্ধি হলো উদ্দেশ্যপূর্ণভাবে কাজ করার একটা সামগ্রিক ক্ষমতা। এটা কে বলেছেন? এটা কিন্তু তোমাদেরকে একদম স্ট্রেট কাট মনে রাখতে হবে, হুইলচেয়ার। উচ্চারণ আমি কি বললাম? বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম থাকতে পারে। ওয়েসালার বলে এখানে আছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম থাকতে পারে, হুইচেলার। ঠিক আছে, নেক্সট, একজন মূর্তিকার বা স্থপতির মধ্যে কোন ধরনের বুদ্ধির আধিক্য পাওয়া যায়? এটা হচ্ছে স্পেশিয়াল। এটা তো তোমাদেরকে পড়ালাম অলরেডি, তোমাদের এটা অনেকবার তোমরা পেলে। ঠিক আছে, মানে 8 ধরনের যে বুদ্ধিমত্তা থাকে তার ভেতরে রয়েছে এটা। ঠিক আছে, 8 ধরনের বুদ্ধিমত্তার ভেতরে রয়েছে। নেক্সট, রেভেনের প্রোগ্রেসিভ ম্যাট্রিক্স আরপিএম একটা অভিক্ষা। এটা কি রকম? এটা কি রকম? তাহলে এটাও কিন্তু আমরা আগের দিন ক্লাসে বলেছি, এটা হচ্ছে নন ভার্বাল, রাভিনস প্রোগ্রেসিভ ম্যাট্রিক্স। ঠিক আছে, এটা নন ভার্বাল। বিস্তারিত আলোচনা করেছি আরপিএম এর ভাগগুলোকে, সমস্তটা বলা হয়েছে 3 ধরনের হতে পারে, সেটা সম্পর্কেও আলোচনা করেছি। ক্লাসটা কিন্তু অবশ্যই দেখে নেবে। পরের কোশ্চেন দেখো, স্টানবার্গের মতে স্ট্রিট স্মার্ট কোন বুদ্ধির সাথে সম্পর্কযুক্ত? 15টা দেখো, 15টা অপশন সি, ব্যবহারিক। স্ট্রিট স্মার্ট কোন বুদ্ধির সাথে সম্পর্কযুক্ত? মানে কি? মানে হচ্ছে স্টানবার্গের মতে এই যে ইন্টেলিজেন্সি, তার 3টি স্বতন্ত্র প্রকার রয়েছে। বাস্তবজ্ঞান বিশেষভাবে দৈনন্দিন জীবনযাপন এবং বাস্তব জগতের সমস্যা কার্যকরভাবে সমাধান করার ক্ষমতাকে বোঝাচ্ছে। একে প্রায়শই পুস্তকি জ্ঞান বলা হয়। মানে আর যেগুলো স্টানবার্গের 3 স্তরীয় যে রয়েছে তার ভেতরে হচ্ছে বিশ্লেষণাত্মক বুদ্ধি, একটা হচ্ছে বিশ্লেষণাত্মক বা উপাদানগত, এটা জাস্ট পুঁথিগত বিদ্যা এক কথায়। তারপরে হচ্ছে সৃজনশীলতা, অভিজ্ঞতামূলক। আরেকটা হচ্ছে ব্যবহারিক বুদ্ধিমত্তা, এটা প্রায়শই বাস্তব জ্ঞান। এটা হলো দৈনন্দিন পরিবেশের সাথে খাপ খাইয়ে নেওয়া এবং নিজের মতো করে গড়ে তোলা, পরিবেশ নির্বাচন করার ক্ষমতা এর মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে। চতুরতা কোন ধরনের? এখানে হচ্ছে এটা একটা স্মার্ট মানে হচ্ছে চতুরতার বিষয়টা, মানে যারা রাস্তাতে চতুর সেরকম। তাহলে এটা হচ্ছে ব্যবহারিক জ্ঞানের উদাহরণ, তাই না? ব্যবহারিক জ্ঞানের উদাহরণ। চলে আসছি পরের 16 নম্বর কোশ্চেন, গড় বুদ্ধি সম্পন্ন বা সাধারণ বুদ্ধির আইকিউ সীমাটা কতটা? 16 নম্বরের কোশ্চেন, অপশন বি। দেখো এখানেও বাংলা ইংরেজির জন্য দুটো করে অপশন রয়েছে, একটা অপশন মনে করবে, এটা কিন্তু একটাই অপশন। ঠিক আছে, একটাই অপশন এইটা। ওকে, চলে আসছি পরের কোশ্চেনে। 17 নম্বর কোশ্চেন, তরল বুদ্ধির বয়সের সাথে ড্যাশ, যেখানে কেলাসিত বুদ্ধি ড্যাশ। দেখো তরল বুদ্ধি, কেলাসিত বুদ্ধি আগের দিন আমরা পড়িয়েছি। তো তরল বুদ্ধি কিন্তু কি হয়? কমে, তাই না? তরল বুদ্ধি কমতে থাকে আর কেলাসিত বুদ্ধি বাড়তে থাকে। তাহলে প্রথমেরটা কমে, তারপরেরটা বাড়ে। অন্তঃব্যক্তিত্ব, ইন্ট্রাপার্সোনাল বুদ্ধি বলতে কি বোঝো? নিজের শক্তি এবং দুর্বলতাকে বোঝা, এটাই হচ্ছে ওন স্ট্রেংথ অ্যান্ড উইকনেসকে বোঝা, এটাই হচ্ছে অন্তঃব্যক্তিত্ব, ইন্টারপার্সোনাল বুদ্ধির উদাহরণ। 18টা হচ্ছে বি, এটাও আমি আলোচনা করেছি। নেক্সট দেখো, স্পিয়ারম্যান কত সালে তার দ্বি উপাদান তত্ত্বটি দিয়েছেন? একটাই কিন্তু, এটা অপশন কিন্তু একটাই, দুটো দুটো দেখতে পাচ্ছ তোমরা, বাংলা ইংরেজির জন্য দুটো অপশন এসে গেছে। এটা হচ্ছে
19 নম্বরের সঠিক কোশ্চেন উত্তর হচ্ছে 1904 সালে। নেক্সট 20 নম্বর, ফ্রেম অফ মাইন্ড বইটি কার লেখা? ফ্রেম অফ মাইন্ড বইটি কার লেখা? ফ্রেম অফ মাইন্ড বইটি কার লেখা? অপশন সি। এটা কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে, গার্ডনারের লেখা, যিনি এই বইটি লিখেছেন, ফ্রেম অফ মাইন্ড। এটা জাস্ট তোমাদেরকে মুখস্থ রাখতে হবে এক কথায়, ঠিক আছে? ফ্রেম অফ মাইন্ড, ফ্রেমস অফ মাইন্ড। এবারে 21-এ, একজন ব্যক্তি যিনি উদ্ভিদ এবং প্রাণী শনাক্ত করতে দক্ষ, তার মধ্যে ড্যাশ আছে। তাহলে এটা প্রকৃতিবাদী, তিনি প্রকৃতিবাদী হবেন। এগুলো তো তোমরা পড়েছো, প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার দিতে পারবে। 21 নম্বরটা হচ্ছে প্রকৃতিবাদী, 21, ঠিক। নেক্সট দেখো, বুদ্ধির বিশেষ উপাদান বা এস উপাদান হলো উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত, অর্জিত, নাকি ধ্রুবক বা অপরিবর্তনীয়, নাকি সবার মধ্যে সমানভাবে বর্তমান? এটা কিন্তু অর্জিত। 22-এরটা হচ্ছে অর্জিত, এটাকে তৈরি করতে হয়, ঠিক। নেক্সট দেখো, 70-এর নিচে আইকিউ স্কোরকে কি বলে? এটা হচ্ছে ইন্টেলেকচুয়ালি ডিসেবলড বা বৌদ্ধিক প্রতিবন্ধী বলা হয় 70-এর নিচে যদি আইকিউ হয়। স্ট্রেট কাট কোশ্চেন দেওয়া আছে, দেখো প্রত্যেকটা। স্ট্যানফোর্ড বিনে অভিজ্ঞতা কি পরিমাপ করে? কি পরিমাপ করার ক্ষেত্রে ব্যবহৃত হয়? এটা হচ্ছে ইন্টেলিজেন্স টেস্টে, তাই না? ইন্টেলিজেন্স টেস্টে ব্যবহৃত হয়। স্ট্রেট কাট কোশ্চেন, কিচ্ছু নেই এই কোশ্চেনগুলোতে। 25-এরটা দেখো, কোন বুদ্ধি মানুষকে মানসিক প্রতিচ্ছবি ব্যবহারের মাধ্যমে সমস্যা সমাধান করতে সাহায্য করে? স্থানিক নাকি শারীরিক সঞ্চালন, নাকি ভাষাগত, নাকি সঙ্গীত? এটা কিন্তু একটু কনসেপ্টের বোঝার ব্যাপার রয়েছে। এটা হচ্ছে মানসিক প্রতিচ্ছবি ব্যবহার, মানে হচ্ছে মেন্টাল ইমেজ তৈরি করে, মানসিকভাবে কোনো কিছু চিন্তা ভাবনার মাধ্যমে যারা তৈরি করে, যেমন স্থপতি, যেমন রয়েছে স্থপতি, চিত্রশিল্পী, তাদের যেমন কোনো একটা ছবি আঁকার জন্য তাদের জন্য যে চিন্তা ভাবনাটা থাকে, সেটা তার স্থানিক বুদ্ধিমত্তার উদাহরণ। চলে আসছি পরের কোশ্চেনে। হারওয়ার্ড গার্ডনারের মতে আন্তঃব্যক্তিত্ব বুদ্ধি, ঠিক আছে, আন্তঃব্যক্তিত্ব যে বুদ্ধি, এটা আমরা অলরেডি দেখো এই ধরনের কোশ্চেন পেয়েছিলাম। এটা হচ্ছে অন্যদের মেজাজ এবং উদ্দেশ্য বুঝতে পারে, এই ধরনের মানে বুদ্ধিমত্তা দিয়ে। স্ট্রেট কাট কোশ্চেন রয়েছে এগুলো। বুদ্ধির জি এবং এস উপাদানের ধারণাটা কে দেন? একদম স্ট্রেট কাট কোশ্চেন। 27-এ, চার্লস স্পিয়ারম্যান। স্পিয়ারম্যান দ্বি উপাদান তত্ত্ব বলেছে না, সেটাই হচ্ছে এখান থেকে, ঠিক আছে। নেক্সট দেখো আমাদের 28 নম্বর কোশ্চেন। একটা শিশুর প্রকৃত বয়স দেওয়া আছে, মানসিক বয়স দেওয়া আছে, তার আইকিউ কত হবে? ঠিক, এই ধরনের কোশ্চেন আমরা এর আগেও পেয়েছি, ডাইরেক্ট কোশ্চেন। এটা হচ্ছে অপশন, প্রকৃত বয়স দেওয়া আছে, মানসিক বয়স, আচ্ছা আমরা এটা ক্যালকুলেশন করে দেখিয়ে দিই। আইকিউ ইজ ইকুয়াল টু সিএ না এম এ বাই সিএ, এটা তোমাদেরকে কিন্তু মনে রাখতে হবে, ইন্টু 100। এম এ মানে কত? 15, এটা হচ্ছে 12, এটা হচ্ছে 100, এটা হচ্ছে 3 দিয়ে কাটছি 5, এটা হচ্ছে 4, এটা কাটাকুটি করলে 25, তাহলে হচ্ছে 125। এইখানে কিন্তু এই ফর্মুলাটাকে একদম মনে রাখতে হবে, এবং এই প্রশ্নের সঠিক উত্তর হবে, এখানে কিন্তু একটাই উত্তর, ঠিক আছে। এটা বাংলা আর ইংলিশের জন্য দুটো করে অপশন চলে এসছে। পরের কোশ্চেন দেখো, নিচের কোন বুদ্ধির একটি কর্ম সম্পাদন অভিজ্ঞা পারফরম্যান্স টেস্ট? পারফরম্যান্স টেস্ট 29-এরটা সি হচ্ছে
ফ্লো এর ব্লক ডিজাইন অভিক্ষা, এটা যদিও আমরা আলোচনা করিনি, এই হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। তো এটা আমি তোমাদেরকে একটু আলোচনা করে দেব। স্ট্যানফোর্ড বিনেট টেস্ট, এগুলো তো তোমরা ক্লাসে আগের দিন যেটা আমরা বলেছিলাম সেখানে পেয়েছো। আর্মি আলফা, আর্মি বিটা, এই টেস্টটাও তোমরা পেয়েছো। রাভিন্স প্রোগ্রেসিভ ম্যাট্রিক্স আর কি, এটা হচ্ছে এটা নিয়েও আমি তোমাদেরকে আলোচনা করে দিয়েছি অলরেডি। এটার থেকে এসপিএম, সিপিএম, এপিএম এই 3 ধরনের বিষয় চলে আসছে, তো সেটাও তোমাদেরকে আমি অলরেডি আলোচনা করে দিয়েছি। এবারে আজকে যেটা এখানে আমরা আলোচনা করব সেটা হচ্ছে, এক সেকেন্ড, আমাদের কোহজ ব্লক ডিজাইন টেস্ট। অর্থাৎ কোহ ব্লক বিভিন্নভাবে যে ঘনকগুলো, সেই ঘনকগুলোকে রেখে আমাদের ইন্টেলিজেন্স টেস্টের একটা পদ্ধতি আবিষ্কার করেন। এটা একটা বিখ্যাত পারফরম্যান্স টেস্ট। এই পরীক্ষায় পরীক্ষার্থীকে বিভিন্ন রঙের কাঠের ব্লক দেওয়া হচ্ছে, যা একটা নির্দিষ্ট নকশা তৈরি করতে পারে, মানে বিভিন্ন কালার দিয়ে একটা নকশা তৈরি হবে, ঠিক আছে, একটা ছবি তৈরি হবে। সেটা হাতের কাজের উপরে এবং চাক্ষুষ দক্ষতার উপরে নির্ভর করে করা হচ্ছে। আর স্ট্যানফোর্ড বিনেট টেস্ট, এটা তো তোমরা জানো, এটা বুদ্ধির অভিক্ষা, এখানে মৌখিক প্রশ্ন ভাষার ব্যবহার করা হয়। আর্মি আলফা টেস্ট একটা হচ্ছে দলগত বাচনিক বা গ্রুপ ভার্বাল টেস্ট। রাবিন্স হচ্ছে কালচার ফেয়ার বা বিমূর্ত যুক্তি নির্ভর পরীক্ষা। পারফরমেন্স টেস্ট বা কোহ ব্লক ডিজাইন টেস্ট সব থেকে উপযুক্ত উদাহরণ, ঠিক আছে। এগুলো হচ্ছে কিন্তু দুটোই কালচারাল ফেয়ার এইসবে ব্যবহার করা যেতে পারে, আর কম্পিটিশন সবার ভেতরে। আচ্ছা, গার্ডনারের স্থানিক বুদ্ধি নিচের কার সব থেকে বেশি দেখা যায়? কবি, নাবিক বা আর্কিটেক্ট, পাইলট, এদের মধ্যে সব থেকে বেশি দেখা যায়, তাই না? এটাই হবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। গায়কদের মিউজিক থাকে, খেলোয়াড়দের দেহ সৌষ্ঠব থাকে, কবিদের ভাষাগত থাকে, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের 30টে কোশ্চেন, যেটা আমরা বুদ্ধির ওপরে করলাম অলরেডি। এই সম্পর্কে ডিটেলস ক্লাস, মানে কনসেপ্টের ওপর ডিটেলস ক্লাস আমরা এর আগের ক্লাসে আলোচনা করেছি, সেটাও কিন্তু অবশ্যই দেখে নেবে, তবে আজকের ক্লাসটা তোমরা বুঝতে পারবে। তো আজকের সেশন কেমন লাগলো? যদি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং নিয়মিতভাবে আমাদের ক্লাসটা দেখতে থাকবে, ঠিক আছে। তো আজকের ক্লাস এখানেই শেষ করব, দেখা হবে নেক্সট ক্লাসে। ততক্ষণ তোমরা প্রিপারেশন নিতে থাকো। জয় হিন্দ, বন্দে মাতরম।